আসসালামু আলাইকুম। প্রতি জন্মদিনে ভয়ানক এক জিনের আসরে চলে আসে আরুম। এই জিন এত বেশি ভয়ানক যে সে শুধুমাত্র আরুমেরই ক্ষতি করে না, বরং তার দ্বারা মানুষ খুন পর্যন্ত করে। এরকমই 4 বছর আগের এক জন্মদিনে আরুম নিজ হাতেই নিজের বাবাকে খুন করেছিল। আর জানা যায় এবারের জন্মদিনের আগে যদি তাকে সুস্থ করা না যায় তাহলে ওই জিন তাকে একেবারে নিজের সাথে করে নিয়ে যাবে। অতীতে এমন কি ঘটেছিল যে আরুম এই জিন দ্বারা পজেস হলো? অতীতের সব সত্যটা জানার পর তার মা কি আদৌ তাকে জন্মদিনের আগে বাঁচাতে পারবে? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো ভিডিও, যেটা সদ্য মুক্তি পাওয়া একটা ইন্দোনেশিয়ান মুভি থেকে নেওয়া হয়েছে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পটি শুরু হয় 1970 সালে। আমরা ইন্দোনেশিয়ার এক জঙ্গলের ভেতরে একটা ছোট্ট ঘর দেখতে পাই, যেখানে দুঃখের ছায়া যেন নেমে এসেছিল। এক মহিলা তার 5 বছরের ছোট্ট বাচ্চাটির লাশ নিয়ে বসে কাঁদছিল এবং সবাইকে অভিশাপ দিচ্ছিল। মহিলার মতে এর ফল সবাই ভোগ করবে, কেউ রক্ষা পাবে না। আর এরপর সে একটি বড় ছুরি হাতে তুলে নেয় আর বেরিয়ে আসে ছোট্ট কুটির থেকে। সে চলে যায় তাদের গোয়াল ঘরের দিকে। তাদের ঘরের ঠিক পাশে গোয়াল ঘর ছিল। মহিলাটি চিৎকার করতে করতে গোয়াল ঘরে যায় এবং সবগুলো গবাদি পশুকে ছুরি দিয়ে কেটে শেষ করে ফেলে। তাদের রক্ত ছিটে এসে পড়ে তার চোখ মুখে। মেয়ের মৃত্যুতে সে যেন নিজের মধ্যেই ছিল না। এক ভয়ানক অবস্থার সৃষ্টি হয়। আর এরপর এই রক্তমাখা অবস্থাতেই ওই ছুরি হাতে নিয়ে সে হেঁটে হেঁটে চলে যায় এক জমকালো বাগান বাড়িতে। এবারের ভেতরে 3 জন সদস্যের একটা পরিবার ছিল। আর দেখে বোঝাই যাচ্ছিল যে এই মহিলা এই পরিবারের প্রতি প্রতিশোধ নিতে এখানে এসেছে। স্বামী, স্ত্রী, তাদের ছোট্ট মেয়েটির আজ জন্মদিন। সবাই এতে করে অনেক খুশি। যাদেরকে এইভাবে আনন্দ উদযাপন করতে দেখে মহিলাটি সেখানেই দাঁড়িয়ে কাঁদতে থাকে, যেন সে ইচ্ছা থাকা সত্ত্বেও এই পরিবারের কোনো ক্ষতি করতে পারছিল না। তাই সে চলে যায় উল্টো দিকে থাকা একটা গাছের দিকে। এদিকে ভেতরে বসে বাচ্চা মেয়েটি তার বাবা মায়ের সাথে কথা বলছিল। তখন হঠাৎই তার চোখ পড়ে বাইরের জানালার দিকে। সে দেখে রক্তমাখা ওই মহিলা বাড়ির সামনে বিরাট গাছের সাথে ফাঁসিতে ঝুলছে। অর্থাৎ মহিলাটি নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল। আর এই দৃশ্য দেখে সে ওই মহিলাটির নাম ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে। অর্থাৎ এই মহিলাটিকে ওই ছোট্ট বাচ্চাটিও খুব ভালো করে চিনত। দৃশ্য চলে যায় 30 বছর পরে। আমরা আরুম নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা হাই স্কুলে পড়ে এবং সামনেই তার জন্মদিন। তাই সে অনেক খুশি ছিল। সে ক্লাসের সবাইকে তার জন্মদিনে দাওয়াত দিচ্ছিল। হঠাৎই তার চোখ পড়ে জানালার দিকে। সে দেখতে পায় একজন মহিলা দূরে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ব্যাপারটিকে এড়িয়ে সে তার সামনের বান্ধবীকে ডাকে জন্মদিনের দাওয়াত দেওয়ার জন্য। তখনই ওই দূরে দাঁড়ানো মহিলাটি তার বান্ধবীর জায়গায় চলে আসে। এই মহিলাটি গল্পের শুরুতে দেখানো ওই মহিলার মতো ছিল, আরো বেশি ভয়ানক। মহিলাটি ফিরতেই আরুম দেখতে পায় তার ভয়ানক মুখ, যা দেখে সে ভয়ে চিৎকার করতে থাকে। যা দেখে ক্লাসের সকলে অবাক হয়। আরুম দেখতে পায় ওই ভয়ানক আত্মাটি তখনও তার দিকে তাকিয়ে আছে। আরুম এসব দেখে সহ্য করতে পারে না। এত বেশি ভয় লাগে যে সে না পেরে তার পেন্সিল বক্স থেকে একটা কম্পাস নিয়ে ওই আত্মার পিঠে ঢুকিয়ে দেয়। পরক্ষণেই দেখা যায় এটা তো তার ক্লাসের ওই সহপাঠী ছিল। দেখতে দেখতে ক্লাসে গন্ডগোল শুরু হয়ে যায়। সে বারবার ওই আত্মাকে দেখে এবং তাকে মারতে চায়। তবে প্রতিবারই আত্মার গায়ে না লেগে বরং ক্লাসের বিভিন্ন ছেলে মেয়েদের গায়ে গিয়ে ওই কম্পাসটি লাগে, যার ফলে অনেক স্টুডেন্টই আহত হয়ে পড়ে। তবে আরুম কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। এই ঘটনার পর প্রিন্সিপাল তার মাকে ডেকে পাঠায় এবং রক্তমাখা ওই কম্পাস দেখায়। সবকিছু তাকে খুলে বলে এবং এটাও জানায় যে তারা আরুমকে স্কুল থেকে বের করে দিচ্ছে। স্কুল যে পুলিশের কাছে যাচ্ছে না এটাতেই তাদের খুশি থাকা উচিত। আরুমের মাও এখানে চুপচাপ সবকিছু মেনে নেয়, কেননা সে জানতো আরুম স্বাভাবিক না। আরুম সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সবাই তাকে পাগল বলে ডাকতে থাকে এবং বলতে থাকে যে তাকে এক্সপেল করে দিয়ে ভালোই করেছে। এখন এখান থেকে আরুমকে নিয়ে লাস্তিনি অর্থাৎ তার মা যায় তার বড় মেয়ে লিয়ার কাছে। সে তাকে গিয়ে সবকিছু খুলে বলে। লিয়া বলে যা ঘটে গিয়েছে তা তো ভয়াবহ ব্যাপার। দিন দিন তার অবস্থা আরো বেশি খারাপ হচ্ছে। লাস্তিনি জানায় যে সে এবং তার মৃত স্বামী সবসময় চাইতো আরুম যেন একটা স্বাভাবিক জীবন কাটায়, কিন্তু তা সম্ভব হচ্ছে না।
সে অলরেডি অনেক ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করেছে, এর কোনো সলিউশন তারা পাচ্ছে না। তখন লিয়া একটা কথা বলে। তার মনে হচ্ছিল যে তাকে সাইকিয়াট্রিক হসপিটালে ভর্তি করানো উচিত, যা শুনে লাস্তিনি অনেক বেশি কষ্ট পায়। সে লিয়াকে বলে সে জানে লিয়া তাদের রক্তের কেউ না, তবুও লিয়া কিভাবে নিজের বোনের ব্যাপারে এরকম কথা বলতে পারে। কষ্ট পেয়ে সে আরুমকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। লিয়ার কথা সে বুঝতেই চায় না। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি বড় মেয়ে লিয়া লাস্তিনির পালক মেয়ে ছিল, আর আরুম ছিল তার নিজের মেয়ে। এখন আরুমকে নিয়ে বাড়িতে ফেরার সময় আরুম লাস্তিনিকে প্রশ্ন করে লিয়া যা বলেছে তা সঠিক বলেছে কিনা, যদি সে সত্যিই পাগল হয়ে যায়। তখন লাস্তিনি বলে এমন কিছুই না, সে যেন চিন্তা না করে, সে আরুমের কিছুই হতে দিবে না, সে যে কোনো জায়গা থেকে তার জন্য চিকিৎসা খুঁজে বের করবে। আরুম এবার নিজেই নিজেকে বলতে থাকে সে ঠিক হয়ে যাবে, সে ঠিক হয়ে যাবে, তার কিছুই হবে না। এ কথা বলতে বলতে সে যখনই গাড়ির আয়নার দিকে তাকায় তখনই সে চমকে ওঠে। সেখানে তার ভয়ানক এক মূর্তি তাকে বলছিল সে ঠিক হয়ে যাবে। নিজের এই শয়তানি ভয়ানক রূপ, সেই সাথে তার বিচ্ছিরি হাসি, যা দেখে আরুম যেন কেঁপে ওঠে। তবে পর মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং সে কোনো মতে নিজেকে সামলে নেয়। বাড়িতে ফেরার পর দেখা যায় লাস্তিনির ছোট ছেলে তাদের জন্য অপেক্ষা করছিল। সে আরুমকে বাড়িতে ফিরতে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে আরুমকে ডাকতে থাকে খেলার জন্য, তবে লাস্তিনি তার ছেলেকে তার বোনকে খুব একটা বিরক্ত করতে নিষেধ করে, কেননা আরুম অনেক ক্লান্ত ছিল। তাই তো সে নিজের রুমে গিয়ে মুখ থুবড়ে বিছানায় পড়ে যায়। পেছন থেকে তার ভাই বারবার তাকে ডাকছিল, তবে সে কোনো সাড়া দেয় না। আস্তে আস্তে করে তার ভাই তার কাছে যায়। তখনই আচমকা আরুম তার দিকে তাকিয়ে পড়ে, যার ফলে সে যেন ভয় পেয়ে যায়। তবে আরুম তখন স্বাভাবিক ছিল। আরুমের ভাই অর্থাৎ রামা তাকে তার সাথে খেলতে বলে। আরুম কাপড় পাল্টে আসবে বলে দরজা আটকে দেয়। অন্যদিকে লাস্তিনি তার স্বামীর ছবি দেখছিল। তখনই তার অতীতের এক ভয়াবহ ঘটনার কথা মনে পড়ে। দৃশ্য চলে যায় 4 বছর আগে 29 ফেব্রুয়ারিতে। সেদিন আরুমের জন্মদিন ছিল। লিপিয়ারে জন্মদিন হওয়ায় তার 4 বছর পর পর জন্মদিন আসে। সবাই এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল, কিন্তু আরুম জন্মদিনের দিন চুপচাপ বসেছিল, যা দেখে তার বাবা তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। হঠাৎই আরুম কেক কাটার ছুরি দিয়ে তার বাবার গলা কেটে দেয়। তার বাবা সুরিয়া তার হাত থেকে ছুরিটি নিয়ে নেয় এবং হতভম্ব হয়ে যায়। লাস্তিনি যতক্ষণে সেখানে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সুরিয়া ছটফট করতে করতে তাকে বলে তাদের মেয়ের উপর অভিশাপ পড়েছে। সে যেন লিয়ার সাহায্যে তাকে সারিয়ে তোলে। সে তার ডায়েরিতে সব তথ্য লিখে রেখেছে। এইটুকু বলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুহূর্তের মধ্যে লাস্তিনির দুনিয়া যেন একদম ওলটপালট হয়ে যায়। নিজের সন্তানের হাতেই খুন হয়েছিল তার স্বামী, তবে স্বামীর কথা মতো সে কোনোদিন এর জন্য আরুমকে দায়ী করেনি। এতদিনে সে তার ডায়েরিটিও খোলেনি। আজ 4 বছর পর জন্মদিন এগিয়ে আসলে আরুমের অস্বাভাবিকতা বেড়েই যাওয়ায় সে ডায়েরিটি খুলে বসে। এখানে সুরিয়া অনেক কিছু লিখে রেখে গিয়েছিল। সে লিখেছে হয়তোবা লাস্তিনি বিশ্বাস করবে না, তবে যে কোনোভাবে আরুমের ওপর এই অভিশাপটি এসেছে। প্রতি লিপিয়ারে এই অভিশাপ নতুন করে শুরু হয়। পরের জন্মদিন পর্যন্তই তাদের হাতে সুযোগ রয়েছে। এর আগে যদি তাকে সুস্থ করে না তোলা যায় তাহলে ভয়ানক বিপদ ঘটবে, সব শেষ হয়ে যাবে। এই কাজে যারা তাকে সাহায্য করতে পারবে তাদের সবার নাম্বার এখানে লেখা আছে। এই সব কিছু লাস্তিনি আজ পড়ে। এদিকে আরুম রামার সাথে বাইরে খেলতে গিয়েছিল। হঠাৎ করেই আরুমের কিছু একটা হয়ে যায়। সে ভয়ানকভাবে হাসতে আরম্ভ করে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে আবারও ওই শয়তান দ্বারা পজেস হয়ে গিয়েছে। উইমেন্স বিগ ব্যাশ লিগ 2025 চলছে। এখনই সময় সব ক্রিকেট প্রেমীদের নিজেদের পছন্দের দলকে সাপোর্ট করার। এই অ্যাপ দিয়ে আপনি লাইভ ম্যাচ রেজাল্ট দেখতে পারবেন এবং অনুমান করতে পারবেন কোন দল জিতবে, মোট রান, টপ স্কোরার ইত্যাদি। আর আপনি জিততে পারবেন BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক কিছু। এখানে রয়েছে সবচেয়ে জনপ্রিয় গেম অ্যাভিয়েটর, তাই কখনোই বোর হবেন না। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড বাংলা7 ব্যবহার করে প্রথম ডিপোজিটেই পান সর্বোচ্চ $130 বোনাস। আপনার জেতা অর্থ সহজেই উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ, রকেট, উপায়, ক্রেডিট, ডেবিট কার্ড এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। সাথে তাদের সাপোর্ট টিম থাকছে 24/7। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগ দিন এবং জেতা শুরু করুন। গুগলে সার্চ করুন, আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আজই ক্যাশ প্রাইজ সংগ্রহ করুন। আরুম সেখানে থাকা একটা হুইলের দিকে লক্ষ্য করে,
যার সামনে একটা ধারালো অংশ উঁচু হয়েছিল। সে রামাকে বলে ওই হুইলে গিয়ে বসতে, আর এরপর সে ভয়ানকভাবে তা ঘোরাতে আরম্ভ করে। সে এত জোরে জোরে ঘোরাচ্ছিল যে রামা ব্যালেন্স রাখতে পারছিল না। মূলত তাকে ওই হুইলের ধারালো অংশের উপর ফেলতে চাইছিল আরুমের ভেতরকার ওই শয়তান। ঘুরতে ঘুরতে যে কোনো সময় সে ওই অংশের উপর পড়বে। তবে সঠিক সময়ে রামার চিৎকার শুনতে পায় লাস্তিনি। সে ছুটে আসে এবং দেখতে পায় হুইলটি জোরে জোরে ঘোরাচ্ছে আরুম। সে আরুমকে প্রথমে থামায়, আর এরপর হুইলটি থামানোর চেষ্টা করে, যেটা থামাতে গিয়ে তার হাতে ওই ধারালো অংশ লেগে তার হাত কেটে যায়। তবে শেষ পর্যন্ত সে ওই হুইলটি থামাতে পারে। ততক্ষণে আরুমের হুঁশ ফিরে এসেছিল। সে বুঝতে পারে সে ভুলভাল আবারও কিছু করে ফেলেছে। সে বারবার তার মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। তখন তার মা লাস্তিনি বলে তৈরি হয়ে নিতে, এর কোনো সমাধানের জন্য তারা এখনই বের হবে। একথা বলে লাস্তিনি ভেতরে চলে যায়। ওই সময় আমরা আরুমের পিঠে অদ্ভুত একটা রক্তের দাগ দেখতে পাই। দেখে মনে হচ্ছিল সে আঘাত পেয়েছে, অথচ এরকম কিছু তো হয়ইনি। এখন তৈরি হতে হতে লাস্তিনি মনে মনে সুরিয়াকে বলতে থাকে যে সে সুরিয়াকে বিশ্বাস করেনি। তবে এতদিনে সে বুঝতে পেরেছে সুরিয়া ঠিক ছিল। তাদের মেয়ের উপর বড় ধরনের কোনো অভিশাপ আছে, কোনো অশুভ ছায়া তার উপর রয়েছে, যার থেকে মুক্তি পেতেই তারা এখন বের হচ্ছিল। লাস্তিনি তার ছেলে মেয়েদের নিয়ে গাড়িতে উঠে বসে, যেখানে আরুম বারবার রামার কাছে ক্ষমা চাইতে থাকে। রামাও তাকে ক্ষমা করে দেয়। এমন সময় লিয়া সেখানে আসে। লিয়াকে দেখে লাস্তিনি বাইরে চলে যায় তার সাথে কথা বলতে। সে লাস্তিনিকে একপাশে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য। সে বলে সে জানে লাস্তিনি সামানের কাছে যাচ্ছে। সে আসলে কষ্ট দেওয়ার জন্য সাইকিয়াট্রিকের কথা তখন বলেনি। সে আরুমের ভালোর জন্য বলেছিল। তবে সে বুঝতে পেরেছে যে সে লাস্তিনিকে কষ্ট দিয়ে ফেলেছে, তাই সে তার কাছে ক্ষমা চায়। লাস্তিনি তাকে জড়িয়ে ধরে এবং বলে যে সে আরুমকে যতটা ভালোবাসে তাকেও ঠিক ততটাই ভালোবাসে। এটা যেন লিয়া সব সময় মনে রাখে। সে নিজেও সামানের কাছে যেতে চায় না। তবে 4 বছর আগে তার বাবার সাথে যা কিছু ঘটেছিল, এবার আরুমের স্কুলে যা কিছু হয়েছে, এইসবের পর সে ভীষণ ভয় পাচ্ছে। জন্মদিন আসতে আসতে যদি আরো ভয়ানক বড় কোনো ঘটনা ঘটে, সে আর কাউকে হারাতে চায় না। লিয়া বলে যদি এমনটি হয়ে থাকে তাহলে সেও তার সাথে যেতে চায়, তার এই বিপদে সাহায্য করতে, তার পাশে থাকতে চায়। লিয়াও উঠে বসে এবং তারা পুরো পরিবার রওনা দেয়। যেতে যেতে আরুমের স্কুল পড়লে আরুমের ভীষণ মন খারাপ হয়ে যায়। লাস্তিনি বলে সে তাকে আরো ভালো স্কুলে ভর্তি করিয়ে দিবে। শুধু স্কুলই নয়, আরুম তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়েও পড়তে পারবে। সে যেন কোনো চিন্তা না করে। ওই সময় রামা গাড়িতে থাকা একটা চাবি নিয়ে খেলছিল। লাস্তিনি তাকে বলে এটা তাদের গ্রামের বাড়ির চাবি, তার নানার রেখে যাওয়া। সে যেন এটা হারিয়ে না ফেলে। সময়ের সাথে সাথে আস্তে আস্তে এই জার্নিতে তাদের মনটা একটু ভালো হয়। তখন রামা ছোটবেলায় তাদের মা যে গান শোনাতো সেই গান গায়। লিয়া, আরুম সবাই তার সাথে গলা খুলে গান গাইতে থাকে। তারা বুঝতেও পারছিল না যে সামনে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। আরুমের জন্মদিন আসতে আর মাত্র 5 দিন বাকি। এখন এইভাবেই চলতে চলতে রাত নেমে আসে। হঠাৎ করে আরুমের মনে হয় বুঝি বাইরে কেউ আছে, কেউ যেন তাদেরকে ফলো করছে। এর ফলে সে চমকে ওঠে। লাস্তিনি জিজ্ঞাসা করে কি হয়েছে। আরুম বলে কোনো কিছুই হয়নি। তবে তখনই এক শয়তানি ছোট্ট ছেলের আত্মা এসে তাকে ভয় দেখায়, যে বারবার প্রতিশোধ বলছিল। সে এতে করে ভীষণ ভয় পেয়ে যায়। লাস্তিনি কোনো মতে তাকে সামলায় এবং জানায় তারা ওই সামান রুস্তমের বাড়িতে চলে এসেছে, এখন আর চিন্তার কিছু নেই। এভাবেই সান্ত্বনা দিয়ে সে নিজের সন্তানদের নিয়ে রুস্তমের কাছে চলে যায়, যেখানে রুস্তম আরুমকে দেখা মাত্রই বলে দেয় যে তার ভেতরে শয়তান রয়েছে। সে এখানে তাদের সাথে কথা বলছিল। এরই মাঝে রামা ওয়াশরুমে যেতে চায়। রুস্তম তখন তার স্ত্রীকে ডাক দেয় এবং তার পেছন পেছন রামাকে ভেতরে যেতে বলে। তার দিকে নজর রাখার জন্য আরুমও তার সাথে যায়। তারা রুস্তমের বাড়ির পেছনের দিকে চলে আসে, যেখানে আরুম কিছুতেই ওই দুইজনের সাথে হেঁটে পারছিল না। অর্থাৎ রামাকে নিয়ে ওই মহিলা জঙ্গলের ভেতরে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল, যার ফলে আরুম তাদেরকে হারিয়ে ফেলে। এদিকে রুস্তম লাস্তিনিকে বলে আরুমের ভেতরে এক অবাধ্য শয়তান রয়েছে, আর সেটি পরজীবীর মতো করেই আরুমের জীবনী শুষে বেঁচে আছে। রুস্তম চেষ্টা করলে তাকে তাড়াতে পারবে, তবে তার জন্য তাকে কষ্ট করতে হবে। রুস্তম যা বলবে লাস্তিনিকে তাই করতে হবে, তার কথায় বিশ্বাস রাখতে হবে। এর জন্য অনেক টাকারও প্রয়োজন হবে।
লিয়ার এখানে রুস্তমের কথাবার্তা ভালো লাগছিল না, খুব একটা সুবিধার বলেও মনে হচ্ছিল না রুস্তমকে। তবে লাস্তিনি তো সব রকমের চেষ্টা করে দেখতে চায়, সে নিজের বাচ্চাকে বাঁচাতে চায়। অন্যদিকে আরুম জঙ্গলের মাঝে একা হয়ে গিয়েছিল, সে তার ভাই রামাকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। এমন সময় তার সামনে ওই বাচ্চাটির আত্মা চলে আসে এবং তাকে একদিকে ইশারা করে বলে রুস্তম খুবই খারাপ সমান, সে এখানে বাচ্চাদেরকে বলি দেয়। আরুম দেখতে পায় রুস্তম বস্তায় ভরে বাচ্চাদেরকে গর্তে পুঁতে ফেলছে। অন্যদিকে রুস্তম তো তখনও ভেতরে ছিল, সে লাস্তিনি এবং লিয়াকে অপেক্ষা করতে বলে চলে যায় রিচুয়ালের জন্য প্রস্তুতি নিতে। লিয়া তখনও লাস্তিনিকে বোঝানোর চেষ্টা করছিল, তবে লাস্তিনি তো তার কোনো কথা শুনতেই রাজি ছিল না। এদিকে রুস্তম রিচুয়াল শুরু করে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ওই শয়তান পৌঁছে গিয়েছিল আরুমের কাছে, যাকে দেখে আরুম চিৎকার করে ওঠে। আর এই চিৎকারের আওয়াজ শুনতে পাই রুস্তম, তাই তো সে একটা লাইট হাতে নিয়ে জঙ্গলের মাঝে ওই আওয়াজের পিছু করতে থাকে। এই অন্ধকার জঙ্গলের মাঝে সে দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তার মনে হয় তার স্ত্রী নিং সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে যেতেই নিংয়ের ভয়ানক রূপ দেখে সে ভয় পেয়ে যায়। পরক্ষণেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। পিছে ঘুরতেই ওই শয়তান তার উপর আক্রমণ করে, ফলে সে নিচে পড়ে যায়। তবে তার খুব একটা আঘাত লাগে না, সে ভাবে এই শয়তান হয়তো বা অতটা শক্তিশালী না। তখনই ওই শয়তান তার সামনে আসে এবং তার গলা চেপে তাকে উঁচু করে ধরে। লাস্তিনিরা ততক্ষণে সেখানে চলে এসেছিল। তারা দেখতে পায় শয়তানের বদলে সেখানে দাঁড়িয়ে আছে পজেস হওয়া আরুম, আর আরুমই রুস্তমের গলা চেপে ধরে রেখেছিল। এখানে আরুমের ভেতরকার ওই শয়তান বলে এই সামান তো তার থেকেও বড় শয়তান, আরুম শুধু তারই থাকবে। একথা বলে সে ওই সামানকে গাছের ডালে আশ্রে মারে, যার ফলে সে সেখানেই বিধে মারা যায়। তাই তো লাস্তিনিরা আর এক মুহূর্তও দেরি করে না, দ্রুত আরুমকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। সারা রাত গাড়ি চালিয়ে ভোরবেলায় তারা আরও একটা ঠিকানায় গিয়ে পৌঁছায়, যেটা আর একজন সামানের ঠিকানা ছিল। লিয়া এখানেও আসতে চাইছিল না, তাই সে আর ভেতরে যায় না। লাস্তিনি তার বাকি দুই সন্তানকে নিয়ে ভেতরে যায় এবং জিজ্ঞাসা করে মিস রেহানা আছে কিনা। যার কাছে জিজ্ঞাসা করা হয় সে আরুমকে দেখেই কিছু একটা বুঝতে পারে এবং তাদেরকে মিস রেহানার কাছে নিয়ে যায়। মিস রেহানা তৎক্ষণাৎ তার চিকিৎসা শুরু করে দেয়, তাকে গেরুয়া রঙের কাপড়ে মুড়ে দেওয়া হয়। রেহানা তার মাথায় পানি ঢালতে থাকে। একই রকম কাপড় পরে মাথা ঢেকে কিছু মানুষ তালে তালে মন্ত্র পড়তে থাকে। রিচুয়াল শেষ হওয়ার পর আরুমকে এক স্থানে বেঁধে রাখা হয়। অন্যদিকে লাস্তিনিকে নিয়ে রেহানা তার সামনে বসায়। সে জানায় এই শয়তান লাস্তিনির অতীতের সাথে জড়িত, তাই সে রামাকে সেখান থেকে যেতে বলে। আর এরপর লাস্তিনিকে বলে চোখ বন্ধ করে অতীতের কোনো স্মৃতি ভাবতে। গভীরতম স্মৃতি, যে স্মৃতি সে কিছুতেই ভুলতে পারবে না। চোখ বন্ধ করতেই সে তার বাবা মাকে দেখতে পায়। ছোটবেলার সকল স্মৃতি তার চোখে ভাসতে থাকে, যেখানে গল্পের শুরুতে দেখানো ওই মহিলা এবং তার বাচ্চাকেও আমরা এক ঝলক দেখতে পাই। ওই মহিলার মৃত্যুর পর এক রাতে সে যখন তার বাবা মায়ের সাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল, তখনই ওই মহিলার প্রতিমূর্তি গাড়ির সামনে চলে আসে, যার ফলে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। সেখানে তার বাবা মা মারা যায় এবং আহত ছোট্ট বাচ্চা লাস্তিনিকে কোনো একজন লোক তুলে নিয়ে যায়। তবে এই লোকটি কে ছিল তা এখনই আমাদেরকে দেখানো হয় না। লাস্তিনি রেহানাকে বলে একটি আত্মা সে দেখতে পেয়েছে, যার কারণে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। রেহানা বলে এই আত্মাটি তার মেয়ের মধ্যে রয়েছে। সে লাস্তিনির অতীত থেকে এসেছে এবং খুবই প্রতিশোধ পরায়ণ। সে কোনো একটা কারণে লাস্তিনিকে কষ্ট দিতে চায়। রেহানা এই ব্যাপারে কিছুই করতে পারবে না, যা করার লাস্তিনিকেই করতে হবে। এর কোনো মানে লাস্তিনি বুঝতে পারে না। এরই মাঝে আমরা আরুমকে দেখতে পাই। সে এখানে রামাকে তার সামনে দেখে বারবার বলতে থাকে তার কষ্ট হচ্ছে, তাকে খুলে দিতে। রামা বলে তার মা তাকে খুলতে নিষেধ করেছে। তখনই সেখানে ওই মহিলা আসে, বা বলা যায় ওই আত্মা আসে আসল মানুষের রূপে। সে রামাকে বলে তার বোন যা বলছে তাই করতে, এতে তাদেরই ভালো হবে। রামা তো একজন ভালো ভাই। এই সকল কথা শুনে ছোট্ট রামা ভুল করে ফেলে। ওই আত্মা মূলত সেখানে জ্বলতে থাকা কিছু ধূপের কারণে উপরে যেতে পারছিল না, তাই তো সে রামাকে দিয়ে আরুমের রশি খোলাতে চাইছিল, যেটা রামা করেও ফেলে। সাথে সাথে আরুম তার উপর হামলা করে। লাস্তিনি এবং রেহানা তার চিৎকার শুনে ছুটে সেখানে যায়। আরুম তো এক কর্মীকে ততক্ষণে মেরেই ফেলেছিল। এরই মাঝে তাকে পেছন থেকে ডাক দেয় রোহানা, আর এরপর সে রোহানার উপর আক্রমণ করে এবং তার কামড়ে আঙুল ছিঁড়ে নেয়।
তখনই তার মা লাস্তিনি এসে ডাক দিলে আরুম দৌড়ে রাস্তায় চলে যায়। রাস্তার উপর সে কাচের টুকরো ফেলে তার উপর দিয়ে হাঁটতে থাকে। লাস্তিনি কি করবে তা বুঝে উঠতে পারে না। হঠাৎই আরুম একটা চলন্ত ট্রাকের দিকে ছুটে যায় এবং শেষ মুহূর্তে ট্রাকটি থামাতে পারে বলেই কোনো মতে বেঁচে যায় আরুম। তবে সে বেশ আহত হয়েছিল। তাকে আবারও ভেতরে নিয়ে আসা হয়। রেহানার পক্ষ থেকে একটা তাবিজ তাকে দেওয়া হয়। তার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে বলে যে আপাতত তার জন্মদিনের আগ পর্যন্ত এই তাবিজ তাকে রক্ষা করবে, তবে একবার জন্মদিন চলে এলে তখন আর ওই আত্মাকে আটকানো সম্ভব হবে না। এর থেকে বেশি রেহানা আর তার জন্য কিছু করতে পারে না। তাই তো লাস্তিনি এবার লিস্টে থাকা পরবর্তী শামানের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এইভাবেই তারা আরও কয়েকজন শামানের স্বর্ণপন্ন হয়। তবে এতে খুব একটা লাভ হয় না। আর মাত্র ছিল 3 দিন। এই অনাবরত জার্নিতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল লাস্তিনি। তাই তারা গাড়ি এক স্থানে থামিয়ে কিছুটা বিশ্রাম নেয়। ওই সময় আরুমের তার বাবার ডাক শুনে ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার বাবা গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তাই সে গাড়ি থেকে নামে। এমন সময় সে পৌঁছে যায় তার বাবাকে সে যেদিন খুন করেছিল সেই ঘটনায়, যা দেখে তার আকস্মিক ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার করতে থাকে। একথা বলে যে সে তার বাবাকে মেরে ফেলেছে। তার মা তাকে কোনো মতে শান্ত করে এবং বলে এরকম কিছুই হয়নি, সে শুধুমাত্র খারাপ স্বপ্ন দেখেছে। আসলে তো আরুম সত্যি গত জন্মদিনে নিজেই নিজের বাবাকে খুন করেছিল, যে ব্যাপারটা হয়তোবা তার ওইভাবে মনে নেই। এভাবে আরও একটা দিন কেটে যায়। আর মাত্র 2 দিনই হাতে সময় ছিল। এদিকে লিস্টে আর শুধুমাত্র একজনই সামান বাকি আছে। আরুম বলে যদি সেখানেও কোনো সমাধান না পাওয়া যায় তবে লাস্তিনি তখনও আশা ছাড়েনি। তার মতে সে যে কোনোভাবেই হোক না কেন আরুমকে ঠিক করবে। লাস্তিনি তাকে ধৈর্য ধরতে বলে। এখন ওই রাতে তারা সকলে মিলে পৌঁছে যায় দ্রাজাত নামক একজন শামানের আস্তানায়, যে জায়গাটা দেখতে ভীষণ ভুতুড়ে ছিল। লাস্তিনি একজন কর্মীকে জিজ্ঞাসা করে দ্রাজাত কোথায়। কর্মী তাকে জিজ্ঞাসা করে তার নাম লাস্তিনি কিনা, যা শুনে লাস্তিনি একটু অবাক হয়। তখন কর্মী বলে দ্রাজাত তার জন্য অপেক্ষা করছে। বাকিদের বাইরে বসতে বলে শুধুমাত্র লাস্তিনিকে ভেতরে নিয়ে যাওয়া হয়। অন্য একজন কর্মী এসে লিয়াকে পোশাক দেয়, যা দেখে লিয়া একটু অবাক হয়। তাকে কেন পোশাক দেওয়া হয়েছিল সে বুঝতে পারে না। ওই কর্মী আরুমকে ভেতরে নিয়ে যায় এবং তাকেও বিশেষ পোশাক দেওয়া হয়। এদিকে লাস্তিনি দ্রাজাতের কাছে গেলে দ্রাজাত তাকে জিজ্ঞাসা করে সে এত দেরি করলো কেন। তারা এই রিচুয়ালের জন্য কতদিন আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে লাস্তিনির বিশ্বাস না থাকার কারণে এখন তারা অনেক দেরি করে ফেলেছে। জন্মদিন প্রায় চলেই এসেছে। জন্মদিনে একবার চলে আসলে আর কিছুই সে করতে পারবে না। লাস্তিনির স্বামী সুরিয়ার সাথে তার সব পরিকল্পনা ঠিক করা ছিল। সে আরও জানায় লাস্তিনির ছোটবেলা থেকেই এই আত্মা তার সাথে রয়েছে, আর তার থেকেই তার মেয়ের কাছে এই আত্মা এসেছে। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা আবারও ওই মহিলাকে দেখতে পাই, যে জঙ্গলের মাঝে থাকা নিজের কুটিরে নিজের অসুস্থ মেয়েকে আদর করছিল। লাস্তিনি গিয়েছিল ওই অসুস্থ মেয়েটির সাথে খেলা করতে। তবে মহিলাটি এখানে লাস্তিনিকে বলে তার বাবা জানতে পারলে তাকে অনেক বকা দিবে, সে যেন এখান থেকে চলে যায়। একথা বলে মহিলাটি কাঁদতে থাকে। লাস্তিনিরও ব্যাপারটা ভালো লাগে না। দৃশ্য চলে আসে বর্তমানে। রিচুয়ালের জন্য সবকিছু রেডি ছিল, তাই আর দেরি না করে রিচুয়াল শুরু করে দেওয়া হয়। একজন দামামা বাজাতে থাকে, আরেকজন অদ্ভুত এক বাদ্যযন্ত্র বাজাতে থাকে। আরুম এবং লিয়াকে ওই বিশেষ পোশাক পরিয়ে নিয়ে আসা হয়, যেটা দেখতে হুবহু একই রকম ছিল। উপরে মুরগি ঝুলিয়ে রাখা এরকম একটা বড় খাঁচার ভেতরে আরুমকে বসিয়ে দেওয়া হয়। লিয়াকে পাঠিয়ে দেওয়া হয় লাস্তিনির কাছে। তখনই লাস্তিনি লক্ষ্য করে যে আরুম যেমন পোশাক পরে আছে ঠিক একই রকম পোশাক পরে আছে লিয়া। লাস্তিনি অবাক হয়ে এর কারণ জিজ্ঞাসা করে। লিয়া এর কারণ জানতো না, তবে রিচুয়ালের জন্য হয়তোবা তাকে এটা পরতে দেওয়া হয়েছে এটাই সে মনে করে নেয়। এখন অন্যদিকে আরুমের খাঁচাটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং দ্রাজাত ছুরি দিয়ে নাচতে থাকে এবং অঙ্গভঙ্গি করে অদ্ভুত মন্ত্র পড়তে থাকে। আর এই মন্ত্র পড়তে পড়তে উপরে ঝুলিয়ে রাখা কালো মুরগিগুলোর গলা কাটতে থাকে সে। এই সময় আরুম ভেতরে বসে ছটফট করছিল, সেই সাথে অদ্ভুত লাগছিল লিয়ার। আশ্চর্যের ব্যাপার হলো এক পর্যায়ে লিয়ার গলা দিয়ে রক্ত বের হতে শুরু হয়। লাস্তিনি এটা দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে তখনই গিয়ে দ্রাজাতকে থামায় এবং তার কাছে জিজ্ঞাসা করে তার বড় মেয়ের সাথে এটা কি হচ্ছে। তখনই খোলে এক বড় রহস্য। জানা যায় দ্রাজাত এবং সুরিয়া মিলেই এই পরিকল্পনা করেছিল। এই শয়তান আত্মার হাত থেকে আরুমকে বাঁচাতে হলে অন্য আরেকজনের শরীর তাকে দিতে হবে।
আর এ কারণেই মূলত সুরিয়া লিয়াকে দত্তক নিয়েছিল, যেটা শোনার পর লিয়ার পাশাপাশি লাস্তিনিও হতবাক হয়ে যায়, কেননা সে এই ব্যাপারে কোনো কিছুই জানতো না। সে তখনই লিয়ার কাছে যায় এবং বলতে থাকে সে এই ব্যাপারে কিচ্ছু জানতো না। তখন লিয়া কাঁদতে কাঁদতে বলে আরুমের জন্য সে নিজেকে উৎসর্গ করতে রাজি আছে, তবে লাস্তিনি কিছুতেই এক সন্তানের জন্য আরেক সন্তানকে কুরবানি দিবে না। সে লিয়াকে প্রমিস করে যে সে তাকেও রক্ষা করবে। এদিকে মাঝপথে বাধা পেয়ে দ্রাজাত আবারও তার রিচুয়াল চালু করতে যায়, তবে ততক্ষণে ওই খাঁচার ভেতর থেকে বেরিয়ে গিয়েছিল ওই শয়তান। আরুম তার কন্ট্রোলে ছিল, যার ফলে এবার সেখানে শুরু হয়ে যায় এক ভয়ানক হত্যাযজ্ঞ। চারিদিক অন্ধকার হয়ে যায়। এবার ওই আত্মা অদৃশ্য অবস্থাতেই সেখানে এক এক করে সকলকে মেরে ফেলতে শুরু করে, যা দেখে লাস্তিনি এবং তার পুরো পরিবার ভীষণ ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত দ্রাজাতের উপরও আক্রমণ করে ওই আত্মা। সে বারবার লাস্তিনিকে এখান থেকে চলে যেতে বলে এবং বলে নিজেরা বাঁচতে চাইলে এই শয়তানের বাহককেও শেষ করে দিতে, অর্থাৎ এখানে আরুমকে শেষ করে দেওয়ার কথা বলা হচ্ছিল। তবে দ্রাজাতকে মারা মাত্রই আরুম আবারও স্বাভাবিক হয়ে যায়, যা দেখে লাস্তিনি দ্রুত তার ছেলে মেয়েদেরকে নিয়ে গাড়িতে উঠে বসে। আরুম তখন কাঁদছিল এবং বলছিল তার জন্য এই সব কিছু হয়েছে, সেই খুনি। লাস্তিনি তাকে শান্ত হতে বলে। তারা কোথায় পালিয়ে যাবে তা বুঝতে পারছিল না। এমন সময় তার চোখ পড়ে তাদের গ্রামের বাড়ির ওই চাবির দিকে। তার বাবা মা মারা যাওয়ার পর তার দাদা দাদিই তাকে মানুষ করেছে। তার দাদা দাদিই তাকে এই চাবি দিয়েছিল এবং বলেছিল ওই বাড়িটি দেখাশোনা করবে তার বাবার ড্রাইভার সুবাজা। আপাতত তার ওই পুরনো বাড়ি খালি আছে, তাই তারা কয়েকদিন গোপনে সেখানেই থাকবে বলে রওনা দেয়। এক লম্বা জার্নি শেষে তারা সেখানে গিয়ে পৌঁছায়। বহু বছর আগে একদম ছোটবেলায় লাস্তিনি তার পরিবারের সাথে এখানে থাকত, আর সেসব শুধুমাত্র স্মৃতি। এখানে আমরা সারি সারি ছবি দেখতে পাই, যেখানে মার্সিনা নামক ওই মহিলাকেও দেখা যায়, যার কারণে এই সব কিছু হচ্ছিল। এই মার্সিনা আসলে লাস্তিনির বাবার প্রথম স্ত্রী হলেও সে কখনোই স্ত্রীর সম্মান পায়নি। লাস্তিনির বাবা কখনোই মার্সিনা অথবা তার মেয়ের কাছাকাছি লাস্তিনিকে যেতে দিত না। তারা বাড়ির সামনের গোয়াল ঘরের পাশে জীর্ণশীর্ণ একটা ঘরে থাকত। লাস্তিনি এই ব্যাপারে জিজ্ঞাসা করলেও তার বাবা মা সবসময় এড়িয়ে যেত। বর্তমানে লাস্তিনি এইসব নিয়েই ভাবছিল, তখনই তার মেয়ে তাকে বলে তার ভীষণ ভয় লাগছে, কারণ তার জন্মদিন আসতে চলেছে। তার বাবার সাথে যা কিছু হয়েছে, সে যা করেছে, তার কারোর সাথে সে করতে চায় না। লাস্তিনি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। লিয়াও এখন এই সব কিছু দেখে ভীষণ ভয় পাচ্ছিল। আরুমের বিশ্রাম নেওয়া প্রয়োজন, তাই তাকে শোবার ঘরে নিয়ে যাওয়া হয়। তবে তারা যখনই চলে আসছিল তখন আবারও আরুম ওই শয়তান দ্বারা বসে চলে আসে। হঠাৎই দমকা হাওয়া আসে এবং ওই বাতাসের সাথে সে ভয়ানকভাবে হাসতে শুরু করে। লিয়া এবং লাস্তিনি বহু কষ্টে চেপে ধরে তাকে বিছানার সাথে আটকায়। সে এরপর কিছুটা শান্ত হয় এবং নিজেই তার মাকে বলে তাকে ভালো করে বেঁধে ফেলতে। লাস্তিনির ভীষণ কান্না আসলেও সে তাই করে। তার আরুমকে বাঁধতে এতটাই খারাপ লাগছিল যে সে জোরে বাঁধতেও পারছিল না। আরুমই তাকে বলে সজোরে বেঁধে রাখতে, আর এরপর লাস্তিনি রামাকে বলে বাইরে দাঁড়িয়ে তার বোনকে পাহারা দিতে। যাওয়ার সময় সে আরুমকে আশা দিয়ে যায় যে এই সব কিছু দ্রুত শেষ হয়ে যাবে, সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে। একথা বলে সে ওই ঘর থেকে বেরিয়ে আসে। সে সেখানে থাকা তার বাবা মায়ের ছবি দেখতে থাকে। তখনই তার অতীতের একটা স্মৃতি মনে আসে। তার সৎ বোন ইডার সাথে তার খেলা করতে ভীষণ ভালো লাগতো, তবে তার মা বাবার ভয়ে কখনোই ইডার সাথে খেলা করতে দিতে চাইতো না। একথা মনে করতে করতে আচমকা লাস্তিনির নাম ধরে ডাক দেয় একটা ছোট্ট বাচ্চা, অর্থাৎ ইডার আত্মা, যে কিনা এখন লাস্তিনির পুরো বাড়িতে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছিল এবং তাকে ডাকছিল খেলার জন্য। এরা দেখে লাস্তিনি ঘাবড়ে যায় এবং তার পিছু করতে থাকে। আধারের মাঝে মেয়েটি বারবার দৌড়াদৌড়ি করতে থাকে, যার পিছু করতে করতে লাস্তিনি ডাইনিং টেবিলের ঘরে চলে আসে, যেখানে তার আবারও একটা স্মৃতি মনে পড়ে যায়। তার বাবা মা একসাথে বসে খাবার খাচ্ছিল, যেখানে তার বাবা জানায় যে তার ব্যবসায় বেশ উন্নতি হচ্ছে। পরের বছর তারা লাস্তিনিকে স্কুলে দিবে। এমন সময় মার্সিনা সেখানে আসে এবং ইতস্তত বোধ করে জিজ্ঞাসা করে ইডা তাদের সাথে একই টেবিলে বসে খেতে পারবে কিনা। লাস্তিনির বাবা এতে করে ভীষণ বিরক্ত হয় এবং বলে তাদের মতো মানুষেরা বাইরেই থাকবে। ডাইনিং টেবিল ধনী এবং স্বাস্থ্যবান মানুষদের জন্য,
এরপর সে তার বর্তমান স্ত্রী অর্থাৎ লাস্তিনির মাকেও বকাঝকা করতে থাকে ইডা এবং মার্সিনাকে বেশি লাই দেওয়ার জন্য। লাস্তিনি এইসব কিছু বর্তমানে ভাবছিল এবং কাঁদছিল। তার বাবার করা অপকর্মের ফলে হয়তো বা আজ তাকে ভোগ করতে হচ্ছে। এইসব কথা মনে করতে করতে সে তার ছোটবেলার ঘরে যায়, যেখানে একটা সিন্দুকের ভেতরে তার পুতুল রাখা ছিল। আবারও দৃশ্য চলে যায় অতীতে। লাস্তিনির জন্মদিনে তার সৎ মা মার্সিনা তাকে একটা হাতে তৈরি করা পুতুল দিয়েছিল। মার্সিনা মূলত লাস্তিনিকেও প্রচণ্ড ভালোবাসত। সে সবসময় চাইতো বড় হওয়ার পর লাস্তিনি যাতে ইডাকে আপন করে নেয়। তবে এরই মাঝে তার বাবা সেখানে চলে আসে এবং তার হাত থেকে ওই পুতুলটি ছুঁড়ে ফেলে দেয় এবং লাস্তিনিকে দেয় একটা বড় পুতুল। সে লাস্তিনিকে বলতে থাকে এই অসুস্থ মানুষদের পুতুল ধরলেও তার ইনফেকশন হয়ে যাবে, সে যেন তাদের সংস্পর্শেও না যায়। এই সকল কথা বর্তমানেও মনে করছিল লাস্তিনি। আসলে মার্সিনার মেয়ে ইডা জন্মগতভাবেই শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল, আর এই কারণেই তার স্বামী অর্থাৎ লাস্তিনির বাবা তার মেয়েকে এবং মার্সিনাকে পছন্দ করত না। তাদের ড্রাইভার সাবাগির মার্সিনাকে প্রায়ই বলতো সে যেন এখান থেকে দূরে কোথাও চলে যায়, এখানে শুধুমাত্র তাদের অযত্নই হবে। তবে মার্সিনার মতে সে এখান থেকে কোথাও যেতে চায় না। সে চায় লাস্তিনি এবং ইডা যাতে একসাথে বড় হয়, বড় হয়ে গেলে হয়তো বা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এই আশা নিয়েই মার্সিনা তার মেয়েকে নিয়ে সেখানেই পড়েছিল। দৃশ্য বর্তমানে আসে। লাস্তিনির মনে পড়ে যায় সাবাগিরের কথা। সে প্রায় মার্সিনার সাথে দেখা করতে আসতো, হয়তোবা সেই বলতে পারবে মার্সিনার সাথে কি হয়েছিল। তাই তো সে আর দেরি করে না এবং তখনই আরুমের ঘরে তালা লাগিয়ে দেয়। সে লিয়ার হাতে চাবি দিয়ে বলে যত যাই কিছু হয়ে যাক না কেন সে যেন এই দরজা না খোলে, তারা যেন সাবধানে থাকে। একথা বলে সে বেরিয়ে পড়ে সাবাগিরের খোঁজে। অনেক খোঁজার পর সে সাবাগিরের সন্ধান পায়। তার বাড়িতে পৌঁছেই সে তার সামনে গিয়েই জিজ্ঞাসা করে তার এবং মার্সিনার মধ্যে কি সম্পর্ক ছিল। তার বাবা মা যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল তখন সেখানে সে উপস্থিত ছিল, সেই তাকে সেখান থেকে উদ্ধার করে এনেছিল। সাবাগির বলে সে তাকে বাঁচাতেই সেখানে গিয়েছিল। লাস্তিনি তার দিকে ছুরি ধরে বলে সে যেন সবকিছু সত্যি সত্যি বলে। এবার সাবাগির আসল সত্যি তার সামনে খুলে বলে এবং সকল রহস্যের উদ্ঘাটন ঘটে। মূলত সাবাগির মার্সিনাকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু মার্সিনার বিয়ে হয়ে যায় লাস্তিনির বাবার সাথে। সাবাগির তখন লাস্তিনির বাবার ড্রাইভার। এই ব্যাপারটা সহ্য করা তার জন্য বেশ কষ্টকর হলেও সে সহ্য করে নেয়। মার্সিনা সেখানে প্রথম দিকে বেশ খুশিই ছিল, তবে তার এক অসুস্থ সন্তানের জন্ম হয়, যার ফলে এবার তার স্বামী অর্থাৎ লাস্তিনির বাবা তাকে ঘৃণা করতে শুরু করে। সে ইডা এবং মার্সিনাকে একদমই সহ্য করতে পারত না। এমনকি মাত্র কয়েকদিনের ব্যবধানেই সে নিজের কাজিনকে বিয়ে করে এবং বছর ঘুরতে না ঘুরতেই তার দ্বিতীয় স্ত্রীর ঘরে লাস্তিনির জন্ম হয়। লাস্তিনির জন্ম হওয়ার পর থেকেই মার্সিনা এবং তার মেয়ে ইডার উপর আরও বেশি অযত্ন এবং নির্যাতন বাড়তে থাকে। তারা এক কোনায় পড়ে থাকে অবহেলায়। এমনকি ইডার কোনো রকম চিকিৎসার ভার পর্যন্ত নিতে রাজি ছিল না তার বাবা। তবুও মার্সিনা হাল ছাড়েনি। সেই সব কিছু সহ্য করে সেখানেই কাজের লোকের মতো পড়েছিল, এই আশাতে যে একদিন লাস্তিনি এবং ইডা বড় হবে, তখন আর তাদের মধ্যে কোনো রকম ব্যবধান থাকবে না। সে ইডার মতো করেই লাস্তিনিকেও অনেক ভালোবাসত। তবে লাস্তিনির বাবা মা এটা বুঝতে পারেনি, যার ফলে একসময় মার্সিনার মেয়ে ইডা অসহায়ের মতো বিনা চিকিৎসায় মারা যায়, যা মার্সিনা সহ্য করতে পারে না। যে কারণে সে গল্পের শুরুতে কি করেছিল তা তো আমরা অলরেডি দেখেছি। তবে সে হাজার চেষ্টা করেও সেদিন লাস্তিনি বা তার বাবা মায়ের কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু সাবাগির তার মতো নরম ছিল না। সে ঠিক করেছিল যে সে এর প্রতিশোধ নিবে। তাই তো সে মার্সিনার মৃত্যুর পর মার্সিনার লাশ কেটে এনে তার উপর কালো জাদু করে, যার ফলে এবার মার্সিনার মতো দেখতে এক শয়তানের জন্ম হয়, যে লাস্তিনির পুরো পরিবারের পেছনে পড়ে যায়। ওই শয়তানের কারণেই লাস্তিনির বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। সব শোনার পর লাস্তিনি কাঁদতে কাঁদতে বলে তার বাবা মায়ের পাপের বোঝা সে বইতে রাজি আছে, কিন্তু তার মেয়েকে যেন ছেড়ে দেওয়া হয়। সাবাগির যেন কোনো একটা ব্যবস্থা করে। আসলে সাবাগির নিজেও জানতো না যে তাকে কি করতে হবে, কেননা সে বুঝতে পারেনি যে ওই শয়তান সময়ের সাথে আরুম অর্থাৎ লাস্তিনির মেয়েকেই বশ করে নিবে। আমরা এখানেই বুঝতে পারি আরুমের পিঠে থাকা ওই রক্তের রহস্য। মূলত মার্সিনার পিঠের মাংসের অংশটাই কেটে নিয়ে এসেছিল সাবাগির।
যে কারণে আরুমের পিঠ সবসময় ক্ষত অবস্থায় থাকত। ওই শয়তান তাকে ওই স্থানেই সবসময় যন্ত্রণা দিত। এখন আরুমের জন্মদিন শুরু হওয়ার আর মাত্র 1 ঘন্টাই বাকি ছিল। তখনই আরুম ভয়ানকভাবে চিৎকার করতে এবং ছটফট করতে আরম্ভ করে, যা বাইরে থেকে শুনে ভীষণ ভয় পাচ্ছিল লিয়া এবং রামা। আরুম ভয়ানকভাবে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে সবাইকে এর প্রতিদান দিতে হবে। আস্তে আস্তে করে বাইরের লাইটগুলো ফ্লিকার করতে থাকে। আরুমের ভেতরে থাকা ওই শয়তান চেষ্টা করতে থাকে ভেতর থেকে দরজা ভাঙার। সে নিজেকে মুক্ত করে ফেলেছিল, ফলে লিয়া রামাকে নিয়ে ভীষণ ভয় পেয়ে যায়। এরই মাঝে উপরে সিলিংয়ে আওয়াজ হতে থাকে। শব্দ শুনে বোঝাই যাচ্ছিল যে এই পথ দিয়ে বাইরে আসার চেষ্টা করছে আরুম। তাই সে রামাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু হঠাৎই উপর থেকে সিলিং ভেঙে নিচে নেমে আসে আরুমের ভেতরে থাকা ওই শয়তান। পরক্ষণেই লিয়া দেখতে পায় রামা সেখানে নেই, সেই সাথে ওই শয়তানও নেই। ফলে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং রামাকে ডাকতে থাকে। সে রামাকে খুঁজতে থাকে পুরো বাড়িতে। এক পর্যায়ে সে একটা ওয়াশরুম থেকে রামার কণ্ঠ শুনতে পায়। সে সেখানে গিয়ে রামাকে সান্ত্বনা দিতে থাকে। এরই মাঝে বাথরুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। ফলে তারা সেখানেই আটকা পড়ে এবং চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। অন্যদিকে মেয়েকে বাঁচানোর জন্য বাড়ির দিকে ছুটে যাচ্ছিল লাস্তিনি। তখনই সে জঙ্গলের মাঝে তার মেয়ে আরুমকে পোজেস অবস্থায় দেখতে পায় এবং তার পিছু করতে শুরু করে। পিছু করতে করতে সে ওই ছোট্ট ঘরটিতে চলে আসে যেখানে মার্সিনা এবং ইডা থাকতো। সে সেখানে কিছু একটা খোঁজার চেষ্টা করে। তখনই তার সামনে ইডার আত্মা চলে আসে। সে এতে করে প্রচন্ড ভয় পেয়ে যায়। ইডা তার সামনে দিয়েই দৌড়াদৌড়ি করতে থাকে। ইডাকে দেখে তার পেছন পেছন যায় লাস্তিনি। হঠাৎই সে তার মেয়ের গলা শুনতে পায়। পাগলের মতো সে তার মেয়েকে খুঁজতে থাকে এই জঙ্গলের মাঝে। এক সময় সে আরুমকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আরুমকে ঘোরাতেই সে দেখতে পায় তার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। এমনকি তার সামনেই আরুমের পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে আসে, যা দেখে লাস্তিনি ভীষণভাবে কষ্ট পেতে থাকে। আরুম মাটিতে লুটিয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই সেখানে আরুমের বদলে বরং পড়ে থাকে আরুমের রক্ত, যা দেখে লাস্তিনি আরো বেশি ছটফট করতে আরম্ভ করে। সে কিছুতেই তার মেয়েকে হারাতে চাইছিল না। সে বারবার মার্সিনার নাম ধরে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে তার সামনে আসতে, তার মেয়েকে ফিরিয়ে দিতে। তার মেয়ে তো তার কোনো ক্ষতি করেনি। এমন সময় আরুমকে গাছে উল্টো অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। সেখান থেকে আচমকা লাফ দিলে লাস্তিনি ভয় পেয়ে যায়। পরক্ষণেই আবারও সে গায়েব হয়ে যায়। তার কণ্ঠস্বর ফলো করতে করতে এবার সে পৌঁছে যায় একটা টিলার মতো স্থানে। সেখানে আরুম এমনভাবে দাঁড়িয়েছিল যে নড়াচড়া করলেও সে নিচে পড়ে যাবে। লাস্তিনি তাকে বোঝাতে থাকে। এরই মাঝে আরুমের ভেতরকার শয়তান লাস্তিনিকে বলতে শুরু করে সে একটা পাগল, তাকে পাগল বানাচ্ছে ওই শয়তান। সে কি তার সন্তানের মৃত্যু নিজ চোখে দেখতে চায়? একথা শুনে লাস্তিনি চিৎকার করে ওঠে। এমন সময় আরুমকে একটা সাদা চাদর দিয়ে কেউ একজন ঢেকে ফেলে, আর এটা ছিল সাবাগির। সাবাগির ফাইনালি আরুম এবং লাস্তিনিকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল, কেননা তার ডাকা শয়তানের কারণেই আজ তাদের এই অবস্থা। এখন সে এই শয়তানকে আবারও ফেরত পাঠানোর জন্য রিচুয়াল করতে আরম্ভ করে, যেখানে তার ওই সকল স্মৃতির কথা মনে পড়তে থাকে যে স্মৃতিগুলো সে মার্সিনার সাথে কাটিয়েছিল। আরুম এখানে ছটফট করতে থাকে। তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। এক সময় সে শান্ত হয়ে যায়। রিচুয়ালও সম্পন্ন হয়ে যায়। লাস্তিনি তাকে জড়িয়ে ধরে। সাবাগিরও মনে করে ওই শয়তান হয়তো বা ফিরে গিয়েছে। তারা দ্রুত পানি থেকে উঠে আসছিল। এমন সময় আচমকা লাস্তিনি এবং সাবাগিরকে কেউ যেন পানিতে ধাক্কা দেয়। লাস্তিনি উপরে ওঠার চেষ্টা করতে থাকে। অন্যদিকে সাবাগিরকে পানির ভেতরে টেনে নিয়ে যায় মার্সিনার ওই শয়তান। এক পর্যায়ে লাস্তিনির হাতে উঠে আসে সাবাগিরের কাটা মাথা, অর্থাৎ ওই শয়তান সাবাগিরকে শেষ করে দিয়েছিল। এদিকে আরুম কিনারায় উঠে গিয়ে তার মাকে জোরে জোরে ডাকছিল। তখন লাস্তিনিও কোনো মতে পানি থেকে উঠে ছুটে আসে আরুমের কাছে। মেয়েকে স্বাভাবিক দেখে লাস্তিনি মনে করে হয়তোবা সব শেষ হয়ে গিয়েছে। তবে তখনও তার জন্মদিনের 1 মিনিট বাকি ছিল, আর এই 1 মিনিটের মধ্যেই মার্সিনার আত্মা আবারও ফিরে আসে আরুমকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। তবে ওই শয়তান আরুমের পর্যন্ত পৌঁছানোর আগেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় লাস্তিনি এবং সে সামনে চলে আসে। আরুম বুঝতে পারে না তার মায়ের কি হলো। পরক্ষণেই দেখা যায় তার মা ওই শয়তান দ্বারা পোজেস হয়ে গিয়েছে।
সে তার মেয়ে অর্থাৎ আরুমকে ভয়ানকভাবে বলতে থাকে তাদের প্রত্যেককে এর হিসাব দিতে হবে, তাকে এর শাস্তি পেতে হবে। কথা বলে সে একটা পাথর তুলে নেয় এবং সেটা দিয়ে আরুমকে আঘাত করতে যায়। তবে লাস্তিনির ভেতরকার শক্তি তখনও পর্যন্ত জীবিত ছিল। সে কিছুতেই তার মেয়েকে মারতে দেয় না। সে প্রাণপণে নিজের মধ্যেই ওই শয়তানকে আটকানোর চেষ্টা করতে থাকে এবং কোনো মতে নিজের হুঁশে এসে আরুমকে বলতে থাকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তবে আরুমও তার মাকে এইভাবে ফেলে রেখে যেতে চাইছিল না। সে লাস্তিনিকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। এরই মাঝে লাস্তিনিও বুঝতে পারে যে এই শয়তানকে থামাতে হলে তার নিজেকে শেষ করে দিতে হবে, তা না হলে এই শয়তান তার হাতেই তার মেয়েকে খুন করবে। তাই তো সে বড় একটা পাথরে গিয়ে নিজের মাথায় আঘাত করতে থাকে। আরুম আপ্রাণ চেষ্টা করে তার মাকে আটকানোর, তবে সে পারে না। তার আগেই লাস্তিনি নিজের মাথায় আঘাত করতে করতে সেখানেই নিথর হয়ে পড়ে যায়। আরুম বুঝতে পারে তার মা আর বেঁচে নেই। সে চিৎকার করে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এরই সাথে তার 18 বছর পূরণ হয়ে যায় এবং তার জন্মদিন চলে আসে, যার ফলে এবার ওই শয়তানও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা লাস্তিনির কবরে তার ছেলে মেয়েদেরকে দেখতে পাই। তারা তার মায়ের কবরে ফুল দেয় এবং চুপচাপ সেখানেই বসে থাকে। একসময় নীরবতা ভেঙে রামা বলে সে তার মাকে অনেক বেশি মিস করে। আরুম বলে সে তার প্রিয় ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে, সবকিছু তার মায়ের জন্যই সম্ভব হয়েছে। লিয়া তখন তাদের মায়ের উদ্দেশ্যে বলে সে এখানে আছে তার ভাই বোনদের খেয়াল রাখার জন্য। লাস্তিনি যেন তাদেরকে নিয়ে চিন্তা না করে। আর এরপর তিনজন সেখান থেকে উঠে যায়। আর এই দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। শেষ পর্যন্ত লাস্তিনি তার মেয়েকে সুস্থ করতে সফল হয়েছিল, তবে এর বদলে হারাতে হয়েছিল তার নিজের প্রাণ। আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে যাবেন। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।